আপনার কাছে কি মনে হয়, যদি আপনি ইঞ্জিনিয়ারিংটার কথা আপনি বলছেন, আসলে ভোট পরবর্তী সংবাদ সম্মেলন বা ভোট পরবর্তী হ্যাঁ, সাংবাদিকের কাছেও আপনি এরকম কথা বলছেন, আপনার কাছে কি মনে হয় যদি ইঞ্জিনিয়ারিংটা হয়ে থাকে বা আমি ধরে নেই যে মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, হুম। তাহলে সেটা কে করলো? মানে এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, মানে সরকারের ভিতর থেকে কেউ, সেনাবাহিনী, নাকি এইটা একটা ইঞ্জিনিয়ারিংটা বিএনপি, জামায়াত বা মানে কে করলো এটা হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংটা? এটা এটা আমার কাছে সেনাবাহিনী? জি, সুনির্দিষ্ট একটা জি, আছে, জি। সুনির্দিষ্ট যেই প্রমাণ এবং যেই হুম, আলামতগুলো আমার কাছে আছে, ব্যক্তি আমার হুম, কাছে, হুম, অন্য কারো ভায়া বা মাধ্যমে হুম, না, আমার সরাসরি হুম, নিজের কাছে। এখানে কিছু তো যারা প্রশাসনিক কর্মকর্তা, হুম, যারা এটার সাথে জড়িত ছিলেন, তাদের কিছু লোক, এবং সরাসরি এখানে সেনাবাহিনীর একটা প্রত্যক্ষ হুম, সরাসরি ইনভলভমেন্ট ছিল হুম, ইঞ্জিনিয়ারিং এর হুম, সাথে, হুম, এবং সেইভাবেই সেনাবাহিনীর নেতৃত্বেই হুম। মূলত আমার এই আসনে এই ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। এটাকে আপনি আগে প্রেডিক্ট করতে পারছিলেন যে এরকম কিছু হবে? হ্যাঁ, সেই হুম, আশঙ্কাটা আমার আগে থেকেই ছিল, আশঙ্কা আগে থেকে ছিল? আগে থেকেই ছিল। মানে কারণ আমি আগে থেকেই আমার কাছে যেগুলো সব কথা হয়তো বলা যাবে না, হুম, এমন অনেক কথা আছে। সেনাবাহিনীর আকাঙ্ক্ষা ছিল যেন আমরা বিএনপির সাথে এলাই হুম, করি। হুম, আমি সঙ্গত কারণে নানা হিসাব নিকাশে হুম, সেটা আমি করতে পারি নাই। হুম, করতে না পারার কারণে তাদের একটা ক্ষোভ আমার হুম, প্রতি ছিল, আমার প্রতি। হুম, এবং সেই ক্ষোভের জায়গা থেকে, এবং হয়তো আরও হুম, আহ, দেশের বাইরের যে সকল শক্তিগুলো আমাদের বাংলাদেশের ইন্টারনাল রাজনীতিকে হুম, নিয়ন্ত্রণ করে বা প্রভাব অনেক বেশি যারা হুম, সৃষ্টি করে, তারাও অনেকে ব্যক্তিগতভাবে আমাকে চায় নাই হুম, যে আমি ঠিক ওই জায়গাটায় প্রতিনিধিত্ব হুম। করি। তো তাদের প্রত্যক্ষ একটা মানে ইনভলভমেন্টের মাধ্যমেই আমাকে এখানে নির্বাচনে পরাজিত করার জন্য সরাসরি তারা কাজ করেছে এখানে। আপনার কি মনে হয় যে আপনি যদি জোটটা বিএনপির সাথে করতেন তাহলে এটা এটা হতো না, এটা হতো না? নিশ্চিতভাবেই আমি এমপিও হতাম এবং হুম, মন্ত্রীও থাকতাম। আচ্ছা। এই প্রস্তাবই আপনাকে দেওয়া হয়েছিল? এটা মানে এমন ছিল আমার কাছে অফার। তো খুবই, মানে আমি কি বলবো যে ঢাকার অন্যান্য আসনেও কি এরকম হয়েছে বলে আপনার কাছে খবর আছে? ঢাকার অন্যান্য আসনের ব্যাপারে এই ধরনের তীব্র খবর নাই, শুধু ঢাকা ৮ আসনের ব্যাপারে হুম, হুম, আমরা যেটা আশঙ্কা করি যে হুম, ঢাকা ৮ আসনের বিষয়টাতেও অনেকটা এরকম ভাবে মেকানিজমের মাধ্যমেই ফলাফলটা নির্ধারণ করা হয়েছে। উম, আপনি কি এই ব্যাপারটা নিয়ে আপনার যে জোট সঙ্গী বা জোটের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আপনি কথা বলেছেন? জামায়াতের আমির, এনসিপির যিনি আহ্বায়ক আছেন, তাদের সাথে কি আপনাদের এটা নিয়ে কথা হয়েছে? এত ডিটেলস কথা বলার সুযোগ হয় নাই, বা বলতে পারেন যে আমার ব্যক্তিগত বিষয় তো, হুম, আমি ব্যক্তিগত চাওয়াটাকেও যেরকম খুব বড় করে দেখি নাই হুম, নির্বাচনের আগে এবং এই জোট হওয়ার ক্ষেত্রে, এবং ঠিক এটার পরেও আমি আমার ব্যক্তিগত জায়গা হওয়ার কারণে বলেছি, হুম। তো ঠিক অন্যদের কাছ থেকে প্রত্যাশিত সেই রেসপন্সটা আমি পাই নাই। এইটা একটু কৌতূহল উদ্দীপক না যে মানে আপনি তো মানে খুবই গুরুত্বপূর্ণ জোটের খুব গুরুত্বপূর্ণ নেতা এবং আপনি সব জায়গায় ভোকাল, এমনকি আমরা দেখেছি যখন জোটের একটা আনুষ্ঠানিক ঘোষণা আসলো তখন আপনাকে একটা, আমি তো ওই সময় মানে নিউ ইয়র্কে ছিলাম কিন্তু সামনাসামনি দেখতে পারি নাই, টেলিভিশনে স্ক্রিনে যতখানি দেখেছি আমার কাছে মনে হয়েছে আপনি মানে এটা বলে না কি ফ্যাক্টরের একটা ভূমিকা আপনি হয়তো পালন করেছেন। তো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি এত এরকম হয় তাহলে জামাতে ইসলামী বা এনসিপির কি আরেকটু ইনভলভমেন্ট দরকার ছিল বা আরেকটু, এটা হ্যাঁ, আপনাকে মনে তারা করেন? হয়তো আরেকটু করলে করতে পারতেন। বাকি এখানে বিষয়টা এখানে মানে বিবেচনা করা হয়েছে হয়তো একটা সিট হিসেবে, ওকে। একটা সিট। আর এখানে যেহেতু আমার মতো আরো গুরুত্বপূর্ণ হুম, একাধিক ব্যক্তিবর্গ এরকম খুব স্বল্প ব্যবধানে হুম, হুম, পরাজিত হয়েছেন, বিশেষ করে জামাতের সেক্রেটারি জেনারেলের হুম। যে বিষয়টা আছে, হয়তো সেগুলোর সাথে সব মিল করে এখানে কোনো একজন ব্যক্তিকে খুব বেশি একটা ফোকাস করাটা জোটের অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ মনে করেন নাই।
অনেকেই বলছিলেন যে এই 11 দলের যে জোটটা হয়েছে সেটা ঠিক আদর্শের জোট না, এই জোটটা হচ্ছে নির্বাচনী জোট। অনেকে না, আপনারা সবাই বলেছেন হ্যাঁ। আসলে এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। আপনি এই জোটের ভবিষ্যৎ কি দেখেন? আপনাদের পথ চলা কি এরকমই থাকবে নাকি আপনি? আমি আদর্শের জায়গা থেকে হুম একটু কথা বলি যে হুম আমাদের এই জোটটা ঠিক আদর্শিক না, আমি সেটা বলবো না। হুম আমাদের এই জোটটার প্রধান মুখ্য যে উদ্দেশ্য ছিল হুম সেটা হলো জুলাই সনদ। রাইট। অর্থাৎ জুলাই সনদের ব্যাপারে এবং জুলাইয়ের স্পিরিটটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি কোনো আপোষ করতে চাই নাই। মূলত জুলাইয়ের ব্যাপারে আমার এই অবস্থান, এটাই আমাকে এই জোটের দিকে নিয়ে আসছে। কাজে আমরা মনে করি যে আমাদের এই জোটের যে আদর্শিক দৃঢ় যেই জায়গাটা সেটা হলো জুলাই সনদ। জুলাই এই, বিপ্লবটাকে বাংলাদেশে আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংবিধানিকভাবে, যত রকমভাবে সম্ভব এটাকে প্রতিষ্ঠিত করা, সেই চিন্তা থেকেই আমাদের এই জোটের যাত্রা শুরু এবং সেটাকে কেন্দ্র করেই এই জোটটা আসলে গঠিত হয়েছে। এরপরে আমাদের ধাপে ধাপে আমরা কিছু অর্জন করেছি, সবটা করতে পারি নাই। সামনে আমরা এই জুলাইকে কেন্দ্র করেই আমাদের মূলত যাত্রা। আপনার কাছে কি মনে হয় যে জুলাইতে তো মানে জুলাইয়ের পুরো আন্দোলনটাই গড়ে উঠছিল যে একটা বৈষম্য বিরোধী জায়গা থেকে, তো সেই বৈষম্য বিরোধিতার জায়গায় তো সব মানুষের সমান হ্যাঁ। অধিকার থাকার কথা। আপনাদের জোটের ক্ষেত্রে একটা বড় কথা আমি এরকম শুনতে পাই যে আপনারা শুধু আম, মানে আমি যদি বলি যে শুধু মুসলমানদের, শুধু সুন্নি মুসলমানদের, হ্যাঁ। শুধু পুরুষের এবং এদের অধিকার রক্ষায় যতটা আপনারা কথা বলতেছেন বা এদের ব্যাপারে যতটা কথা বলতেছেন, এই পুরুষ বা সুন্নি মুসলমান না, বা ধরেন আপনাদের রাজনৈতিক আদর্শে যারা বিশ্বাস করেন না তাদেরকে আপনারা এক চোখে দেখতেছেন না, এই ব্যাপারটা কি আসলে না, মানে না, মানে জুলাইয়ের স্পিরিটের সাথে এটা যায়? এইটা একেবারেই কথাটা আমি গ্রহণ করতে পারলাম না। হুম হুম এখানে আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশের রাজনৈতিক শক্তিমত্তার বিবেচনায়, সেটা হয়তো আমাদের বিভিন্ন ব্যক্তিগত বা রাজনৈতিক ফিলোসফির দিক থেকে আমরা এক একটা পলিসি মেনটেন করি বা এক একটা মতাদর্শকে আমরা অনুসরণ করি। যেরকম আমরা সুন্নি যেই ফিলোসফি সেটাকে অনুসরণ করছি, জামাতে ইসলাম তারা এক ধরনের একটা মতাদর্শকে অনুসরণ করছে। আমাদের এই দুইটা মতাদর্শের বাইরে, অর্থাৎ আমি যেটা বলি পরিষ্কার যে আমাদেরটা দেওবন্দি, অথবা জামাতেরটা হলো অনেকটা মাওলানা মওদুদী সাহেবের যে কিছুটা মানে মাযহাব এবং যেটা কিছু সালাফি বা আহলে হাদিস, এই সব কিছুর একটা মিশেলে একটা থট ওনারা ফলো করেন। আর এনসিপির তো এই জাতীয় বিষয়ে সুনির্দিষ্ট কোনো তাদের আইডিওলজি নাই, ধর্মীয় বিষয়ে তাদের সুনির্দিষ্ট কোনো আইডিওলজি নেই। আমাদের এই মতামতের বাইরে বাংলাদেশে ধর্মীয় দিক থেকে আরো দুই তিনটা আছে, জনগোষ্ঠী আছে। যেমন একটা হলো যারা বাংলাদেশে যাদেরকে আমরা সুন্নি বলি, অর্থাৎ আমাদের পরিভাষায় আমরা যাদেরকে বেরেলভি বলি, অর্থাৎ যেরকম ওই যে যারা কিছুটা মাজার পন্থী, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় তাদের বেশ একটা প্রাবল্য আছে। এটা হলো একটা কমিউনিটি। আরেকটা কমিউনিটি হলো যারা ব্যাপকভাবে আহলে হাদিস এবং সালাফি নামে খ্যাত, যাদের মূলত রাজনৈতিক কোনো প্ল্যাটফর্মই নাই। সুন্নদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে ওই যে তাহিরি ভাই ওনারা নির্বাচন করেছেন এবারও। আর এর বাইরে আছে খুবই খুবই স্বল্প সংখ্যক শিয়া মুসলমানও বাংলাদেশে আছে, কিছু শিয়া। তো মূলত এই যে সুন্নি বা এই যে সালাফি বা আহলে হাদিস অথবা শিয়া, তাদেরকেও কিন্তু নানাভাবে আমরা আমাদের বক্তব্যের মধ্যে তাদেরকে আমরা এটার মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি, তাদের অধিকারগুলোর কথা বলেছি। যেমন ধর বাংলাদেশে কোনো কনস্টিটিউয়েন্সিতে আমার জানা মতে সুনির্দিষ্ট শিয়া জনগোষ্ঠী নেই, কিন্তু মোহাম্মদপুরে আছে। তাই মোহাম্মদপুরে সেই সকল শিয়াদেরকেও তাদের ধর্মীয় অধিকার সংরক্ষণ করার, তাদের যে ধর্মীয় যেই সিগনিফিক্যান্ট যেই জায়গাগুলি আছে সেগুলো আমি রক্ষা করার প্রতিশ্রুতি তাদেরকে আমি দিয়েছিলাম। তারপরে ওই যে মাজারপন্থী বা বেরেলভি যারা আছে তাদেরকেও বলেছে যে আপনারা আপনাদের যে মতদর্শ মোতাবেক আপনারা পালন করবেন, আমরা এখানে রাজনৈতিকভাবে আপনাদের উপর কোনো আধিপত্য সৃষ্টি করব না বা বাধা দিব না। তার মানে এই সব জায়গাগুলি তো আমরা মানে বৈষম্যের ভিত্তিতে বিবেচনা করিনি, আমরা সকলের
বৈষম্যহীন হুম। একটা অধিকার প্রতিষ্ঠারই কাজ করেছি। নারী অধিকারের যে বিষয়টা বললেন, সেটা তো আমরা এখানে নারী অধিকারের প্রতিষ্ঠার পদ্ধতি নিয়েই আমাদের দ্বিমত আছে, হুম। যে আসলে কোনটা অধিকার আর কোনটা অধিকার খর্ব, কোনটা সম্মান কোনটা অসম্মান। আমাদের বিবেচনা হলো নারীদের জন্য জোরপূর্বক সংরক্ষণ করা কোনো জায়গা, এটাই নারীর জন্য চরম অসম্মান। হুম। হুম। তারাও ওপেন এখানে আপনার করবে, পার্টিসিপেট করবে, এবং তারা এখানে কোয়ালিফাই করবে, হুম। প্রতিযোগিতা করবে, করছে যেটা হুম। প্রতিযোগিতার মধ্যে দিয়ে আসবে। কারো জন্য কোটা সংরক্ষণ করা প্রথমেই এটা তাকে এই করে, এটা ইঙ্গিত করে যে তুমি আচ্ছা, পিছিয়ে পড়া। মানে আপনি নারীর কোটার কথা বলছেন। আমি যদি একটা একটা করে বলি, আপনি তো শিক্ষক মানুষ, এত চমৎকার করে বলেন, আমি মুগ্ধ হয়ে শুনতেছিলাম আসলে। কিন্তু আমি যে জিনিসটার প্রতি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক, আপনার যে মরহুম, তো ও বাবা আছেন, তো উনারও কিন্তু যখন মানে একটা ইসলামিক শাসন ব্যবস্থা বা একটা খেলাফতের জায়গা থেকে যখন এই কথাটা বলেন, উনার আদর্শের একটা সুস্পষ্ট পার্থক্য জামাত ইসলামের সঙ্গে ছিল। এমনকি উনার স্কুলের সাথে আপনি বলছেন কিছুটা, মাওলানা রাজ্জাক বিন ইউসুফেরও আসলে অনেকগুলি বিষয়ে মতান্তর ছিল। আপনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব, আমি এই প্রশ্নটা আপনাকে আগেও করছি। হেফাজতে ইসলামের যিনি আমির আছেন, অনেক বয়স্ক মুরব্বী মাওলানা বাবু নগরী সাহেব, উনিও একটা একদম, উনারটা তো একদম সাংঘাতিক স্পষ্ট যে ওটা উনি বলতেছেন। এখন এই যে মত পার্থক্যের জায়গাগুলি তো এত স্ট্রং, এই জায়গাগুলিতে আপনার কি মনে হয় যে এই প্রবলেমগুলি আগে, আমি এটা প্রবলেম বলবো না, মানে এই বিভিন্ন মতগুলি আগে ডিল করা দরকার না, যদি বাই চান্স, আমি এটা বাই চান্স বলতেছি এখন যেহেতু ঘটনাটা এরকম ঘটে নাই, আপনারা যদি ক্ষমতায় আসতেন, তাহলে আপনারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, ওইটার কি আসলে কোনো একটা ঐকমত্য কি ছিল, নাকি আপনারা একটা একটা কারণ আপনি যেহেতু নিজেই বলছেন যে আপনি 100-র এদিক ওদিক সিটি আপনি আসলে প্রেডিক্ট করছিলেন, তার বেশি না, কিন্তু যদি এটা হয়ে যেত, হইতে পারতো না যে একটা 151 হইলে, তো সেইটা কি একটু মানে আপনি একটু ব্যাখ্যা করবেন কিনা? আর একটা ছোট্ট করে আপনি অবৈদিলে একটা লেজ একটু সংযুক্ত করে আপনি একটু, যারা মুসলমানই না বা এই ধর্মের অন্তর্গতই না, তাদের ব্যাপারটাও যদি একটু বলেন। আর নারীদের ক্ষেত্রে আমি সহশিক্ষা, তারপর হচ্ছে তার ফ্রিডম অফ চয়েস আছে কিনা, যে সে কি ধরনের পোশাক পরবে, সে কি ধরনের সাজগোজ করবে, এইটা আসলে আপনাদের যে রাষ্ট্র, যে রাষ্ট্র আপনারা পরিচালনা করবেন, ওইটা কিভাবে বলবেন, এইটা যদি একটু আপনি একসাথে বলেন আর কি। এখানে প্রথম কথা হলো ইসলামটা আপনি যে ডিল করছেন। ইসলামের অন্তর্গত আবার যে সকল বিভিন্ন সাব গ্রুপের মধ্যকার পারস্পরিক মত ভিন্নতার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো যদি আমরা ক্ষমতায় যদি চলে যেতাম, তাহলে কিভাবে ডিল করতাম? তো স্বাভাবিকভাবেই আমরা এবার তো এই আগে থেকেই ধরে নিয়েছি যে আমাদের এই প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার মাধ্যমে সরাসরি ডিরেক্টলি একভাবে মানে এক দফায় বা এক ধাপেই আমরা ইসলামকে পরিপূর্ণভাবে রাজনৈতিকভাবে বাংলাদেশে বা প্রশাসনিকভাবে, তারপরে একেবারে শাসনতান্ত্রিকভাবে, হ্যাঁ, সর্বভাবে পরিপূর্ণ আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো, সেটা তো আমরা বলি না। আমরাও তো এটাই বলছি যে এটা তো বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়ে আমাদেরকে ধাপে ধাপে ইসলাম প্রতিষ্ঠার দিকে অগ্রসর হতে হবে। তো ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা, যে শরিয়া ব্যবস্থা, শরিয়া আইন, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে পারস্পরিক যতগুলো গ্রুপ, আপনি সুন্নি বলেন, দেওবন্দি বলেন, এমনকি আহলে হাদিস বলেন, মওদুদি সাহেবের অনুসারী জামাত ইসলাম বলেন, আমাদের মধ্যে এই জাতীয় বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নেই, কোনো মত পার্থক্য নাই। কিন্তু শরিয়ার ক্ষেত্রে তো আমি যদ্দূর দেখছি যে ইভেন মাযহাবগুলির মধ্যে আমি বড় ছোট বলবো না, আমি বলবো যে মত ভিন্নতা রয়েছে। না, মানে শরিয়া যখন আপনি বাস্তবায়িত হবে, তো বাস্তবায়িত হওয়ার মূল যে পলিসি বা মূল যে পদ্ধতি, সেটার ব্যাপারে কিন্তু মাযহাবগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। একটা জায়গায় পার্থক্য হবে, সেটা আমি বলে দিই।
একটা জায়গায় পার্থক্য হবে হলো বিভিন্ন মাসআলা যেগুলো নাকি প্রয়োগ করতে হবে রাষ্ট্রকে আদালতের মাধ্যমে, হুম সেখানে সেখানে আদালত কোন মাযহাব ফলো করবে, হুম এই একটা প্রশ্ন আসবে। হুম তো এই প্রশ্ন আজকে নতুন না, হুম এটা প্রায় 1300 বছরের প্রশ্ন। রাইট রাইট এবং সেই 1300 বছরেই কিন্তু ইসলাম কোনো না কোনো মাযহাবকে অনুসরণ করেই এই সকল বিষয়গুলিকে বাস্তবায়ন করেছে। এবং সেখানে আদালতের এক ধরনের, আদালতের যিনি জাস্টিস হবেন, বিচারক হবেন, এবং রাষ্ট্র মূল কাঠামোতে যারা নেতৃত্বে থাকবেন, তাদের এক ধরনের রাইট আছে। যেরকম এখন ধরেন সৌদি আরবে ওনারা কিন্তু শরিয়া আদালত বেশ কিছু ক্ষেত্রে পরিচালনা করেন। হুম আবার ইমারাতে ইসলামী আফগানিস্তান, তারাও কিন্তু শরিয়া আদালত শতভাগ বাস্তবায়ন করতেছেন। তো সেখানে কিন্তু সৌদি আরবে এক ধরনের ফিকহ তারা অনুসরণ করতেছেন, সেটা নিয়ে কিন্তু আমাদের হানাফিরা কোনো সময় আপত্তি করি না, যেটা ইসলাম অনুযায়ী হলো না। আবার ইমারাতে ইসলামিয়া ওনারা শতভাগ ফিকহে হানাফি অনুসরণ করতেছেন, ওখানে কিন্তু অন্য মাযহাবের কেউ অথবা ইভেন যারা মাযহাব অনুসরণ করে না তাদের পক্ষ দিয়ে কিন্তু কখনোই এই অভিযোগ করা হয় না যেটা তো ইসলাম অনুযায়ী হলো না।